আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, দেওগাঁ রিয়াজুল উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ যেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের জীবের পরিবহন। তোমরা জানো জীবের পরিবহন অধ্যায়টি একটি বড় এবং জটিল, সেই কারণে আলোচনার সুবিধার্থে এই অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উদ্ভিদের পরিবহন, অপরটি হচ্ছে প্রাণীর পরিবহন। আজকে আমি তোমাদের সঙ্গে প্রাণীর পরিবহন নিয়ে আলোচনা করব। প্রাণীর পরিবহন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড আলোচনার শেষে তোমরা জানতে পারবে হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তরে বিভক্ত, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি ও কী কী, হৃৎপিণ্ডের গঠন, রক্ত সংবহনতন্ত্র, শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য। শুরু করার আগে হৃৎপিণ্ড সংশ্লিষ্ট যেগুলো বেসিক বিষয় সেগুলো একটু জানার প্রয়োজন রয়েছে। মানুষ পৃথিবীতে আসা 252 দিন পূর্বে 252 দিন পূর্বে সেই মানুষটির জীবন সৃষ্টি হয়, জীবনের সূত্রপাত হয়। এখন প্রশ্ন আসতে পারে সেই জীবনটি কোথায় সৃষ্টি হয়। তোমরা জানো প্রতিটি মানুষ তার মায়ের ভ্রূণের মাধ্যমে পৃথিবীতে আসে। মায়ের ভ্রূণের বয়স যখন 28 দিন, মায়ের ভ্রূণের বয়স যখন 28 দিন, এই ভ্রূণের মধ্যে একটি মাংসপিণ্ডের সৃষ্টি হয়, যেটিকে আমরা বাংলায় বলি হৃৎপিণ্ড, আরবিতে বলি হার্ট, ইংরেজিতে বলি হার্ট, আরবিতে বলি ক্লোব। তাহলে এখানে একটু লক্ষ্য করো, 252 দিন আর 28 দিন যোগ করলে হয় 280 দিন। একটি শিশু এই পৃথিবীতে আসার আগে 280 দিন তার মায়ের ভ্রূণে বা গর্ভাবস্থায় মা তাকে বহন করে থাকে। এখানে একটি কথা, +- 5 দিন পার্থক্য হতে পারে, 285 দিন কিংবা 275 দিন, 5 দিনের ভেরিয়েশন আছে, পার্থক্য রয়েছে, হতে পারে। নাহলে 280 দিনে শিশুটি ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে। এখন আমরা জানব হৃৎপিণ্ড কি। হৃৎপিণ্ড দেখতে অনেকটা মশাকৃতি, ফাঁপা এবং পেশিবহুল। এটি বুকের বাম দিকে ফুসফুস ঘেঁষে অবস্থান করে। তোমরা জানো এই হৃৎপিণ্ডটি লম্বায় 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার হয়ে থাকে। একটা মানুষের হৃৎপিণ্ড লম্বায় 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার হয়ে থাকে। একটি পূর্ণ মানুষের হৃৎপিণ্ডের ওজন হবে 250 থেকে 390 গ্রাম। একটি পূর্ণ মানুষের হৃৎপিণ্ডের ওজন হবে 250 থেকে 390 গ্রাম। এটা পুরুষের ক্ষেত্রে। আর মেয়ের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন হবে 200 থেকে 275 গ্রাম। এখান থেকে তোমরা ধারণা করতে পারো পুরুষের চেয়ে মেয়েদের হৃৎপিণ্ডের আকারে একটু ছোট, যার কারণে ওজনটা তার একটু কম। এই মানুষের হৃৎপিণ্ড প্রতিদিন 7500 লিটার রক্ত সারা দেশ সঞ্চালিত করে থাকে। এটি হৃৎপিণ্ডের বেসিক ধারণা, এটা তোমরা জানলে। এখন আমরা
হৃৎপিণ্ড গঠন সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটা ছবি আছে, এটা মানুষের হৃৎপিণ্ড একটা স্ট্রাকচার, একটা গঠন। এই হৃৎপিণ্ডটি গোটা হৃৎপিণ্ডে আবৃত করে রাখে একটি পর্দা, যে পর্দাটার নাম আছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা গোটা হৃৎপিণ্ডটি আবৃত থাকে। তারপরে হৃৎপিণ্ডের প্রাচীর। আমরা জানি হৃৎপিণ্ডের প্রাচীরটি 3টি স্তর দ্বারা গঠিত। 1 নম্বর হচ্ছে বহিঃস্তর, এটা বহিঃস্তর। 2 নম্বর মধ্যস্তর, মাঝখানে স্তরটা। 3 নম্বর ভিতরেরটা অন্তঃস্তর। এই 3টা স্তরের সমন্বয়ে হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত। বহিঃস্তরকে আমরা বলে থাকি ইপিকার্ডিয়াম। মধ্যস্তরকে বলে থাকি মায়োকার্ডিয়াম। সর্বশেষ অন্তঃস্তরকে বলে থাকি এন্ডোকার্ডিয়াম। তাহলে এখানে আমার কার্ডিয়াম পেলাম 4টা, একটা পেরিকার্ডিয়াম, ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এইখানে অনেক ছেলে মেয়ে ভুল করে। নৈর্ভিত্তিক পোর্শনে যদি আসে, হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর দ্বারা গঠিত? লেখা থাকে 3, 4, 2, 5। অনেকে 4-এ টিক চিহ্ন হবে। 4 কিন্তু হবে না, হবে 3। হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তর দ্বারা গঠিত। একটা আছে ইপিকার্ডিয়াম, একটা মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। আর এই কার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটা গোটা হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে। এখন লক্ষ্য করো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি ও কী কী? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে 4টি। উপরে 2টাকে আমরা বলি অলিন্দ, নিচের 2টাকে বলি আমরা নিলয়। এটা হচ্ছে বাম অলিন্দ, এটা ডান অলিন্দ। বাম নিলয়, ডান নিলয়। তাহলে এখানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। তারপরে এখানে লক্ষ্য করো, অলিন্দগুলো একটু পাতলা এবং প্রাচীর পাতলা। অলিন্দগুলো পাতলা এবং অপেক্ষাকৃত ছোট। নিলয়ের প্রাচীর একটু পুরো এবং অপেক্ষাকৃত একটু বড়। বাম অলিন্দ, বাম নিলয়ের মাঝখানে একটি ছিদ্রপথ আছে, এটা লক্ষ্য করো। এই ছিদ্রপথ, এই ছিদ্রপথকে আমরা বলি বাইকাস্পিড। বাইকাস্পিড কপাটিকা। এমনিভাবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে ছিদ্রপথ আছে। এই ছিদ্রপথটার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে এখানে আমরা 2টা কপাটিকা পেলাম, একটা বাইকাস্পিড কপাটিকা, একটা আছে ট্রাইকাস্পিড কপাটিকা, যেটার মধ্যে দিয়ে এই বাম অলিন্দ রক্ত যে ছিদ্রপথে বাম দিকে প্রবেশ করে, সেই প্রবেশ পথকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। এবং ডান অলিন্দের রক্ত যে ছিদ্রপথে বাম আর ডান নিলয়ে প্রবেশ করে, সেই প্রবেশ পথকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। এখন প্রশ্ন আসতে পারে, এটাকে আমরা কেন বাইকাস্পিড কপাটিকা বলছি, এটাকে কেন ট্রাইকাস্পিড কপাটিকা বলছি? কপাটিকা মানে দরজা। হ্যাঁ, একটা দরজার হয়তো একটা পাল্লা থাকতে পারে, 2টা পাল্লা থাকতে পারে। এই যে এই কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা, এই 2টি পাল্লা থাকে, এই জন্য এটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। যেমন এই একটা কপাট, এই একটা মানে পাল্লা, এই একটা পাল্লা, তো 2 পাল্লা বিশিষ্ট, এই জন্য এটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। এটাকে আমরা ট্রাইকাস্পিড কপাটিকা কেন বলতেছি? এখানে এই কপাটিকা 3টি পাল্লা দ্বারা গঠিত। যেমন
দেখো এই একটা দরজা, পাল্লা, একটা পাল্লা, একটা পাল্লা, এই জন্য এটাকে আমরা বলতেছি ট্রাইকাসপিড কপাটিকা। তারপরে এখানে এই নিলয়ে, দুই নিলয়ে এখানে একটি ছিদ্রপথ আছে, এটা একটা কপাটিকা। এই কপাটির নাম আছে সেমিলুনার ভাল্ভ, যেটা বইয়ে আছে তোমাদের অর্ধসোনাকৃতির কপাটিকা, এটাও সেমিলুনার ভাল্ভ। হ্যাঁ, যখন এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এই ছিদ্রপথ বন্ধ হয়ে যায়, তখন রক্ত এই সেমিলুনারতে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। এখন এটাই মোটামুটি ভাবে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠনটা কি হলো? হৃৎপিণ্ডের গঠন যে হৃৎপিণ্ডটি একটি পেরিকার্ডিয়াম পর্দাটা আবৃত থাকে গোটা হৃৎপিণ্ডটা। তারপরে হৃৎপিণ্ড প্রাচীর তিনটি, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা মায়োকার্ডিয়াম, একটা এন্ডোকার্ডিয়াম। তারপরে এই হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। তারপরে এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে ছিদ্রপথ থাকে, এই ছিদ্রপথকে বলে আমার বাইকাসপিড কপাটিকা। এবং ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে ছিদ্রপথ থাকে সেটাকে বলি আমার ট্রাইকাসপিড কপাটিকা। এবং নিলয়ের এখানে একটা কপাটিকা থাকে, যে কপাটির নাম হচ্ছে সেমিলুনার ভাল্ভ। এবং এই ডান নিলয়ের এখানে একটা ছিদ্রপথ থাকে, এটাকে বলা হয় সেমিলুনার ভাল্ভ, যার মাধ্যমে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়। এইভাবে তোমরা যদি হৃৎপিণ্ডের গঠন লাগো, দ্যাটস না। এবার আমরা পড়ব হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া, মানুষের দেহের মধ্যে রক্ত কীভাবে সঞ্চালন করে, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব। দেখো, এই বিষয়ে আলোচনা করতে গেলে তোমাদেরকে আগে জানতে হবে শিরা কি, ধমনী কি। যেহেতু শিরা এবং ধমনীর মধ্যে দিয়ে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়, যার শিরা এবং ধমনী সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। শিরা হচ্ছে যেটা দেহকোষ থেকে রক্ত, দেহকোষ থেকে রক্ত যে নালী পথে দেহে হৃৎপিণ্ডে প্রবেশ করে তাকে বলা হয় শিরা। আর ধমনী হচ্ছে, তাহলে শিরা সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হলো। এখন আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে বিভিন্ন শিরা এবং ধমনীর নালীপথের মাধ্যমে রক্ত আমাদের সারা শরীরে থেকে হৃৎপিণ্ডে আসে, আবার হৃৎপিণ্ড থেকে সারা শরীরে চলে যায়। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে এটা ঘটে থাকে। তোমরা জানো 1 মিনিটে এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংকোচন এবং প্রসারণ হয় 72 বার। এই হিসাবে আমরা হিসাব করে দেখেছি, একটি মানুষ যদি ৭৭ বছর বাঁচে, তাহলে তার হৃৎপিণ্ডটি সংকোচন এবং প্রসারণ হবে 250 কোটি বার। চিন্তা করছো? একটি মানুষ যদি ৭৭ বছর বাঁচে, তাহলে ওই মানুষটির হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ হবে 250 কোটি বার। তাহলে আমরা জানলাম হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের দেহে শিরা এবং ধমনীর মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়। এখন আরেকটি কথা তোমরা জানবে, এই অলিন্দগুলো যখন প্রসারিত হবে, নিলয়গুলো তখন সংকুচিত হবে। নিলয় যখন প্রসারিত হবে, অলিন্দগুলো তখন সংকুচিত হবে। এখন অলিন্দ প্রসারিত হলে এই যে এখানে লক্ষ্য করো, এখানে একটি নালীপথ, যে নালীপথ দিয়ে রক্ত বাইর থেকে হৃৎপিণ্ডে ঢুকতেছে, বাইর থেকে অ্যালোসিনো দেওয়া আছে, বাইর থেকে রক্ত হৃৎপিণ্ডে ঢুকতেছে, তাহলে এই নালীপথটার নাম কি হবে? শিরা। যেহেতু শিরা বাইর থেকে রক্ত আমাদের হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করায়, যেহেতু যে বাইর থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করাচ্ছে, এটাকে বলি আমরা শিরা। এই শিরা আমাদের যে ফুসফুস আছে,
ফুসফুস থেকে অক্সিজেন সম্মিলিত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত এই ডান অলিন্দে প্রবেশ করাচ্ছে। অক্সিজেন যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। এখন কিন্তু এখানে অলিন্দটা প্রসারিত রয়েছে, প্রবেশ করতেছে। এখন প্রবেশ করার পরে অলিন্দ যখন প্রসারিত, তখন কিন্তু এটা কিন্তু বন্ধ থাকবে, এই কপাটিকা বন্ধ থাকবে, এটা বন্ধ থাকবে, রক্ত নিচে থেকে আসতে পারবে। অলিন্দ যখন সংকুচিত হবে তখন এটা খুলে যাবে। খুলে যাওয়ার ফলে অক্সিজেনযুক্ত রক্ত কি হবে, বাম নিলয়ে প্রবেশ করবে। বাম নিলয় যখন প্রবেশ করবে তখন বাম নিলয় প্রসারিত, বাম নিলয় প্রসারিত, তখন এই কপাটিকাগুলো আবার বন্ধ হয়ে যাবে। তখন রক্তর চাপ বেড়ে যাবে, তখন রক্ত যাবে কোথাও, তখন এই রক্তটা এই সেমিলিনার ভাব যেটা বলছিলাম, হ্যাঁ অর্ধচনা, কিন্তু এই কপাটিকা এটার মধ্য দিয়ে, এই নালিকার পথের মধ্য দিয়ে, এই ধমনীগুলোর মধ্য দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেমন এখানে দেখা হয়েছে এই ধমনী, এই আলোচনা এখানে দেওয়া আছে অক্সিজেনযুক্ত রক্ত, এই এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা মনে করো একটা উদাহরণস্বরূপ দেহকোষ। এই অক্সিজেনযুক্ত রক্ত দেহকোষে আসে, প্রবেশ করবে। এই দেহকোষে কি ঘটবে, শোষণ বিক্রিয়া ঘটবে। শোষণ বিক্রিয়া ঘটলে এখানে কি হবে, এখানে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন হবে, যে শক্তি আমাদের চলাফেরা বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা আমরা করে থাকি, যে শক্তি বলে। এই কার্বন ডাই যুক্ত রক্ত কি হবে তখন, এটা আবার দেহকোষ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে। তাই এটার নাম কি, এটার নাম শিরা, এটার নাম শিরা। এই শিরার মাধ্যমে এই কার্বন ডাই যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। যখন প্রবেশ করলো তখন এটা কিন্তু প্রসারিত ছিল, কপাটিকা বন্ধ ছিল, কপাটিকা বন্ধ ছিল। এখন কপাটিকা আবার খুলে গেল, খুলে দেওয়ার রক্তটা, এই কার্বন ডাই যুক্ত রক্ত আবার ডান নিলয়ে প্রবেশ করলো। ডান নিলয়ে যখন প্রবেশ করলো তখন ডান নিলয়টা প্রসারিত হলো, কপাটিকা বন্ধ হয়ে গেল। কপাটিকা বন্ধ হয়ে গেল, তখন এই কার্বন ডাই যুক্ত রক্ত কি হবে, এই সেমিলুলার বাল্ব দিয়ে বা অর্ধচনা কপাটিকা দিয়ে, এই পথে দিয়ে, এই নালিকা পথে এটা এই ধমনীর মাধ্যমে কার্বন ডাই যুক্ত রক্ত এই ফুসফুসে প্রবেশ করবে, এই ফুসফুসে প্রবেশ করবে। ফুসফুসে প্রবেশ করার পরে এখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, আবার অক্সিজেন গ্রহণ করলাম। এই অক্সিজেন এই ফুসফুসে থেকে আবার এইটার নাম হচ্ছে ধমনী আর শিরা। এই শিরার নাম কি, এই শিরার নাম হবে ফুসফুসের শিরা। কেন ফুসফুসের শিরা, যেহেতু এই শিরাটা ফুসফুসের সঙ্গে যুক্ত, এই জন্য শিরাকে আমরা বলবো ফুসফুসীয় শিরা। আর এই ধমনীর নাম কি হবে, যেহেতু এই ধমনীর নাম ফুসফুসের সঙ্গে যুক্ত, এই জন্য এটাও ফুসফুসীয় ধমনী। তাহলে আরেকবার রিপিট করছি আমি, শোনো। এখানে দেখো রক্ত সংবহনতন্ত্র, মানবদেহে কীভাবে রক্ত সঞ্চালিত হয়, এখানে এটা ব্যাখ্যা করা হচ্ছে। এখানে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শিরা, ধমনী, মহাধমনীর মাধ্যমে আমাদের শরীরে রক্ত সঞ্চালিত হয়। এই ফুসফুসের শিরা আমাদের ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করায়, বাম অলিন্দে প্রবেশ করায়। বাম অলিন্দ থেকে রক্ত এই বাইকাসপিড কপাটিকা দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় থেকে ওই রক্ত সেমিলুনার বাল্ব দিয়ে বিভিন্ন ধমনী, মহাধমনীর মাধ্যমে দেহকোষে ছড়িয়ে পড়ে। এখানে দেখো আমি একটা দেহকোষ এখানে অঙ্কন করেছি, অক্সিজেনযুক্ত রক্ত এই দেহকোষে প্রবেশ করবে। এই দেহকোষে প্রবেশ করার ফলে এখানে কি হবে, শোষণ বিক্রিয়া ঘটবে। শোষণ বিক্রিয়া করলে কি হবে,
এখানে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন হয় যে শক্তির বলে আমরা কাজকর্ম করে থাকি। আর এই কার্বন ডাই অক্সাইড রক্ত এই শিরার মাধ্যমে ডান নলিন্দে প্রবেশ করবে, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে। এখানে প্রবেশ করার পরে এই রক্তটা আবার ট্রাইকাসপিড কপাটিকে যায় ডান নিলয়ে প্রবেশ করবে। ডান নিলয় থেকে আবার সেমিনার বাদ দিয়ে এই ফুসফুসের ধমনির মাধ্যমে আবার ফুসফুসে প্রবেশ করবে। এইভাবে আমাদের রক্ত সংবহন তন্ত্র বা রক্ত প্রক্রিয়াটি অনবরত চলতে থাকে। এখন আরেকটি এখানে আমাদের টপিক আছে শিরা ও ধমনির মধ্যে পার্থক্য। আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকেই আমরা শিরা ও ধমনির পার্থক্য অবশ্যই নির্ণয় করতে পারবো। আমরা প্রথমে বলেছি এক নম্বরে বলেছি যে দেহের বাইর থেকে যে নালী পথে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে সেই নালীকে বলা হয় শিরা। অর্থাৎ শিরার কাজ কি? শিরা দেহের বাইর থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করা, তাকে বলা হয়, এই নালীপথকে বলা হয় শিরা। আর ধমনী কাকে বলে? ধমনী 2 নম্বর ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত যে নালীপথে দেহের বাইরে ছড়িয়ে যায় বা সঞ্চালিত হয় তাকে বলা হয় ধমনী। তাহলে 1 নম্বর গেল। 2 নম্বর পার্থক্য হচ্ছে ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করে, আর শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত করে। ব্যতিক্রম একটাই, ফুসফুসের শিরা অক্সিজেন সঞ্চালিত করে, আর ফুসফুসের ধমনী কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। 3 নম্বর, শিরার লুমেনটা বড়, শিরার লুমেনটা বড়, ধমনীর লুমেনটা হচ্ছে ছোট। তাহলে শিরার লুমেন বড়, ধমনীর লুমেন ছোট। 4 নম্বর পার্থক্য, যেহেতু শিরার লুমেন ছোট তাহলে অবশ্যই এখানে রক্তের চাপটা বেশি হবে। তাহলে রক্তের গতিবেগ ধমনীর বেশি আর শিরা রক্তের গতিবেগ কম। তাহলে আজকে মোটামুটি আমরা জানলাম হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ডে প্রাচীর কয়টি স্তর দ্বারা গঠিত, হৃৎপিণ্ডে প্রবেশ কয়টি কি, হৃৎপিণ্ডের গঠন, তারপর রক্ত সংবহন প্রক্রিয়া, শিরা ও ধমনীর পার্থক্য। আসলে এই বিষয় বইয়ে যেভাবে তোমাদের লেখা আছে হৃৎপিণ্ডের গঠন, রক্ত সংবহন তন্ত্র, এটা অত্যন্ত জটিলভাবে দেওয়া আছে, আমি দেখেছি। তোমরা যদি এইভাবে ডায়াগ্রাম করে এইভাবে যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে বই না পড়লেও তোমরা ছবি দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। আর আমি দেখেছি ইতি করে পাবলিক যে কোনো পরীক্ষা স্কুল পরীক্ষাগুলোতেই ধমনী শিরার পার্থক্য, হৃৎপিণ্ডের গঠন, এইগুলো প্রায় আসে থাকে। তো অবশ্যই আমার হয়তো ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আজ আমি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।